তোমাদেরকে মেনিনজাইটিস এন্ড হেডেক এই পার্ট দুটো বলে দিচ্ছি, যতটা সিম্পলিফাইড করে বলা যায় বলে দেবো। সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টের উপর দুটো ক্লাস লাগবে, একটাই হবে না, দুটো ক্লাস করিয়ে দেবো। মুভমেন্ট ডিসঅর্ডারস উপর একটা করে দেবো, এপিলেপসির উপর একটা পড়িয়ে দেবো, আর লাস্ট ক্লাসটা একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট করে নেবো, তোমরা কতটা কি বুঝতে পারলে না পারলে। ফার্স্ট টপিক ইজ দ্য মেনিনজাইটিস। তো প্রত্যেক টপিক কিন্তু স্টার্ট হয় ফ্রম অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, then medicine. So for this reason medicine come to the late. So anyone can participate karo? What do you mean by meninges? Meninges has 3 layers: dura matter, arachnoid matter and pia matter. এরকম চাঁদা করে বলবে না, একজন একজন করে বলবে। আমরা কমনলি একটা নিউমোনিক্স বলি ড্যাফ, ডিএপি। বাইরে থেকে যখন আমরা ভেতর থেকে যাব, এক্সটার্নাল টু ইন্টারনাল, ডুরামিটার। ডুরামিটার হ্যাজ 2 layers. One is the bones এর সঙ্গে কানেক্টেড আছে, it is called endosteal layer, and another is the brain matter এর সঙ্গে আছে, that is the cerebral layer. Then pia matter. ডুরামেটারটা কম্পারেটিভলি কিন্তু যেহেতু বাইরে থাকে, ইট ইজ মোস্ট থিকেন, and next is the arachnoid matter. এবং এই ডুরা ম্যাটার, arachnoid matter এবং পিয়া ম্যাটার এর মধ্যে কিন্তু একটা পোটেনশিয়াল স্পেস থাকে, যে পোটেনশিয়াল স্পেসের মধ্যে যেটা বলা হয় পিয়া arachnoid স্পেস, সেই স্পেসের মধ্যে কি থাকে? Cerebrospinal fluid. Cerebrospinal fluid secreted from arachnoid granulations and না, ভেন্ট্রিকেলস এর তো ইয়ে হয়, সার্কুলেটেড হয়। ওর একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্যে ওরা যায়, এবং সেখানে আমি এইসব ডিটেলসে যাচ্ছি না। জাস্ট সিএসএফ সম্বন্ধে একটা আইডিয়া রাখতে হবে। কারণ সিএসএফ এর কথা কেন বললাম, যে ইন কেসেস অফ মেনিনজাইটিস আমরা যখন পড়বো তখন সিএসএফ অ্যানালিসিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। যে সিএসএফ অ্যানালিসিস যখন আমরা করব তখন কিন্তু এই মেনিনজাইটিসের যে ক্যারেক্টারিস্টিক যখন আমরা করব, ডিফারেন্সিয়েট আমরা যখন করব, মেইন 3 টাইপ অফ মেনিনজাইটিস। ওয়ান ইজ দ্য ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। এই ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কিন্তু ডিপেন্ডিং অন এজ অফ দ্য পেশেন্ট, 0 to 5 একটা কজ, 5 to 15 one of the cause, adult one of the cause, and old age is another cause. So meningitis is important and CSF is also important. So CSF কেন ইম্পর্টেন্ট সেটা কিন্তু জানতে হবে, এবং পরীক্ষার খাতায় যখন তোমাদের পড়বে তখন পড়বে যে enumerate meningitis, what are the different types of meningitis, briefly the management of the meningitis, এটাই পরীক্ষায় থাকবে। ঠিক এই জিনিসটাই থাকবে। বা রাইট এ শর্ট নোটস অন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। এবার পরীক্ষার সময় তোমাদেরকে কার্ড দেওয়া হবে, কার্ড যখন প্র্যাকটিক্যাল হবে তখন কোনো একটা পার্টিকুলার মেনিনজাইটিসের কার্ড দেওয়া হবে। সাপোজ ধরো টিউবারকুলার মেনিনজাইটিসের একটা কার্ড দেওয়া হলো, সেখানে স্পেসিফিক সিএসএফ এর একটা অ্যানালিসিস দেওয়া হলো, সিএসএফ কালার এই, সিএসএফ কোয়ান্টিটি এই, সিএসএফ প্রেশার এই, সিএসএফ প্রোটিন এই, CSF sugar A, CSF chloride A, and ADA A. What do you mean by ADA? No? Anybody? ADA. A-D-A. ADA. ADA is very much important in cases of diagnosis of tuberculosis. এটা নেক্সট ক্লাস আমি জিজ্ঞেস করবো, অ্যাডার থেকে জানা মাস্ট। এখন রিসেন্টলি তো আবার অ্যাডার পরে আরেকটা জিনিস বেরিয়েছে, টিউবারকুলোসিস পড়ানো হয়েছে, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে তা থাকবে, কি বলা হয় আরেকটা, সিভি নাট। সিভি নাট ইজ মোর স্পেসিফিক অ্যাডার পরে, কারণ অ্যাডা অনেক সময় নন স্পেসিফিক হয়। ঠিক আছে, সো
তাহলে মেনিনজাইটিস যখন আমরা পড়বো তাহলে তিনটে মেইন পার্ট বলে দিলাম। তাহলে ইনফ্লামেশন অফ দ্য লেয়ার্স অফ দ্য meninges is the meningitis. It is the definition of the meningitis. Is occur in both situation, immunocompetent and immuno-incompetent patient. যেমন ধরো মেনিনজাইটিস ইন এইডস একটা পেশেন্টের যদি হয়, তাহলে আমরা তখন কি ভাববো? The patient is immunocompromised. তখন particularly others organism are concerned. One is the tuberculosis, second is the fungal, that is the cryptococcal meningitis, and third is the toxoplasma, that is the toxoplasmosis. হ্যাঁ, এইসব স্লাইড পড়ানো আমার লাগে না, আমি যে কোনো টপিক যে কোনো সময় বলতে পারি, বুঝতে পারছো? এই স্লাইড রিডিং যদি তোমরা চাও আমি স্লাইড রিডিং করিয়ে দেবো, এখন 100টা স্লাইড পড়িয়ে দেবো, ওতে তোমাদের কোনো লাভ হবে না। কিন্তু জিনিসটা বুঝে বুঝে পড়তে হবে। আন্ডার গ্র্যাজুয়েটে ইট ইজ টু টাফ, কারণ নিউরোলজি পোস্ট গ্র্যাজুয়েটেও ভেরি টাফ, দেন পোস্ট ডক্টরাল। সো আন্ডার গ্র্যাজুয়েটে তোমাদের যেটুকু লাগবে আমি সেইটুকু করেই তোমাদেরকে বলে দেবো। তাহলে নেক্সট, তাহলে মেনিনজাইটিসের আমরা তিনটে টাইপ জানলাম। তাহলে নেক্সট ইজ দ্য ভাইরাল মেনিনজাইটিস। ভাইরাল মেনিনজাইটিসে এনিবডি, এই তোমরা চুপচাপ আছো, এনিবডি ক্যান সে আর ভাইরাল মেনিনজাইটিস হোয়াট ইজ দ্য ডায়াগনস্টিক অফ ইনভেস্টিগেশন অফ চয়েস? এনি আইডিয়া? ইনভেস্টিগেশন আমরা যখন করবো তখন হোয়াট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস? সিটি স্ক্যান, সিএসএফ, এমআরআই, অ্যান্টিজেন টেস্ট, জেনেটিক অ্যানালাইসিস, মানে অল আর ইনভেস্টিগেশন। যে ইনভেস্টিগেশনের কথাগুলো আমি বলছি অল আর ইনভেস্টিগেশনস, বাট হুইচ ইজ দ্য স্পেসিফিক? ফার্স্ট ইজ দ্য সিএসএফ, বাট রিসেন্টলি সিএসএফ ইজ নট সো মাচ স্পেসিফিক। সিএসএফ এ আমরা একটা জিনিসই পাই, সেল কাউন্ট সেভাবে কমেনি, সুগার ইজ ভেরি লো হয়ে গেছে। কারণ বলা হয় নাকি ভাইরাস সুগার খেয়ে নেয়, সুগার ইজ ভেরি লো, এটা মনে রাখার উপায়, এটা আমরা তখন মনে রাখতাম। বাট ইন কেসেস অফ ভাইরাল মেনিনজাইটিস বা ভাইরাল মেনিঙ্গোএনকেফালাইটিস বলা হয়, এক্ষেত্রে শুধু মেনিনজাইটিস বলা হয় না। এনকেফালাইটিস, what do you mean by encephalitis? Yes, involvement of the brain parenchyma. তাহলে যখন এই ব্রেনের লেয়ার গুলো ইনভলভ হচ্ছে, অ্যাসোসিয়েটেড যে প্যারেনকাইমা সেটা তো ইনভলভ হচ্ছে। এই যে ধরো ব্যাকটেরিয়াল ইনফেকশন যে হচ্ছে, সাপোজ ধরো একটা কারো হেড ইনজুরি হলো, ইনফেক্টেড হেড ইনজুরি হলো, সেখানে তোমার স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, নিউমোকক্কাস সব ঢুকে গেল, সেখান থেকে কি করলো? একটা এপিডুরাল অ্যাবসেস তৈরি করলো, যেটা তুমি সিটি স্ক্যানে দেখতে পাবে। সিটি স্ক্যান পড়িয়েছে স্যাররা কেউ? আমি একদিন সময় করে তোমাদেরকে সিটি স্ক্যান পড়িয়ে দেবো, ঠিক আছে? তো সিটি স্ক্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যেটা করবে, ওই আমাদের যে ইয়ে ডিপার্টমেন্ট আছে, সিটি ডিপার্টমেন্ট আছে, ওখানে বলবে যে নিউরোলজি স্যার বলেছেন যেগুলো অ্যাটিপিক্যাল সিটি একটা নর্মাল সিটি দেবেন, আর কতগুলো অ্যাটিপিক্যাল সিটি কালেকশন করে রাখবে। সিআর দিকে বলছি, এটা কালেকশন করে আমাকে দিয়ে দিবে তার আগের সপ্তাহে। আমি ওগুলো নিজে একবার দেখে নেবো, দেখে তারপর তোমাদেরকে একটা ইয়ে করবে। এখানে তোমাদের ইয়ে নেই, প্রজেক্ট ভিজুয়াল ইয়ে নেই এটা, তাহলে ওই রুমে ওটা ইয়ে করবে, কারণ ওই রুমে তোমার সময় মেলা হবে না। ওটা যদি একটা ইয়ে থাকতো, লাইটের একটা ইয়ে থাকতো, প্রজেকশন থাকতো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হতো। কারণ সিটির কি বলতো, সিটিতে এখনকার যুগে সিটি এবং এমআরআই জানতেই হবে। যে সময় আমরা আন্ডার গ্রাজুয়েট করেছি সে সময় জাস্ট সিটি এসছে, জাস্ট খুব সিলেক্টেড সেন্টারে হয়তো সিটি এসছে, সেটাই কোনো রকম 4 স্লাইস সিটি এসছে। আর এখন তোমার চলে এসছে 128 স্লাইস। স্লাইস মিন কত কাছে কাছে কাটা হচ্ছে। এই যে বলা হয়, চেস্টে বলা হয় না এইচআর সিটি থোরাক্স, এমনি সিটি থোরাক্স একটা আছে, একটা এইচআর সিটি থোরাক্স আছে। এইচআর সিটি থোরাক্স মানে কি? হ্যাঁ, তার মানে হচ্ছে সেখানে কাট সেকশন গুলো অনেক বেশি ঘন ঘন হবে। নর্মাল সিটি থোরাক্সে কি হয়, 10 মিলিমিটার গ্যাপে হয়, কিন্তু যখন এইচআর হয় 2 মিলিমিটার গ্যাপে হয়। ইটস ইম্পর্টেন্ট, এন্ড দিস ইজ এমসিকিউ অলসো ফর পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশন। তাহলে আমরা যখন সিটি স্ক্যান করব তখন আমরা চেষ্টা করবো যে বেশি স্লাইডসের যদি সিটি স্ক্যান হয় তাহলে কাটগুলো অনেক বেশি ঘন ঘন হবে। আর কাটগুলো যদি দূরে দূরে হয়, इफ काट आर थोड़ा दूर से होता है तो क्या होगा, ও ধরো যে কাটটার গ্যাপের মাঝে একটা ছোট লিসেন আছে, ছোট টিউমার আছে, ছোট একটা মাস আছে,
সব মিস করে যাবে। কিন্তু যখনই কার্ডগুলো ফ্রিকুয়েন্ট হবে তখন কিন্তু তোমার ছোট লিশনও মিস হবে না। কিন্তু সিটির সঙ্গে এমআরআই ডিফারেন্সটা কি? এখানে শুধু আমরা কি পাই? অ্যাক্সিয়াল কাট পাই। এখান থেকে কাটিং শুরু হয়, আস্তে 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 দেখবো আমরা উপর দিকে যাই, এইখান থেকে শুরু হয়। যখন সিটি স্ক্যান পড়াবো তখন বলবো দেখবো। এমআরআই এর ক্ষেত্রে আমরা কি হয়, এমআরআই এর ক্ষেত্রে একটা কাট কিন্তু সিটি স্ক্যানের মতো, আর বাকি কাটগুলোর কিন্তু বিভিন্ন রকমের যে T1 T2 যে রিল্যাক্সেশন আছে, সেই রিল্যাক্সেশন টাইম দিয়ে ওগুলোকে ইয়ে করা হয়, ডিফারেন্সিয়েট। তাহলে মেনিনগোএনকেফ্যালাইটিস মানে মেনিনজিস ইনভলভমেন্ট প্লাস এনসেফালন। ব্রেন মেটারের আরেকটা নাম হচ্ছে এনসেফালন। এই ব্রেন মেটারের কিন্তু তোমরা প্যাথোলজিতে যেটা পড়েছো, দ্যাট ইজ দা কি হয়, ফাইব্রোসিস হয়। ব্রেনে যখন রিপেয়ার হয় সেটাকে কি বলে? ওই পিছন থেকে বলে একজন, ব্রেনের রিপেয়ারকে কি বলে? হোয়াট ডু ইউ মিন বাই রিপেয়ার বাই ব্রেন? ওটাকে কি বলে? এগুলো জানতে হবে, কথা বলতে হবে। ক্লাস ইজ দ্য ইন্টারাকশন। গ্লায়োসিস, এখানে যেমন ফাইব্রোসিস বলছি, ওখানে আমরা গ্লায়োসিস বলছি। কেন গ্লায়োসিস বলছি? কারণ ওখানে হচ্ছে মেন টিস্যুটা হচ্ছে গ্লায়াল টিস্যু। এই গ্লায়াল টিস্যু থেকে কি হয়? গ্লায়োমা হয়। গ্লায়োমার আবার তিনটে ছেলে, অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোসাইটোমা, আর কে পড়বে যখন ব্রেন টিউমার বলবো তখন দেখবে ওই না, সোয়ানোমা কেন হবে? সোয়ানোমা তো সোয়ান সেল টিউমার। সোয়ান সেল কোথায় থাকে? সোয়ান সেল তো পেরিফেরাল টিস্যুতে থাকে, তাই না? ইয়ের সিএনএস এর সোয়ানোমার নাম কি? সিএনএস এর সোয়ান সেলের নাম কি? তার আলাদা নাম আছে একটা। ইয়েস ইয়েস, গুড। তো তাহলে আমরা মেনিনগোএনকেফ্যালাইটিস যখন আমরা পড়বো, সেখানে কি হয়, পার্টিকুলারলি ব্রেনের কয়েকটা জায়গা আছে, সেই জায়গাগুলো ইনভলভ করে। কোন জায়গায় ইনভলভ করে? পেশেন্টের যদি দেখো যে পেশেন্ট এলো অল্টার্ড সেন্সর, কিভাবে পেশেন্ট আসে? একটা হাই ফিভার নিয়ে আসে, তার সাথে একটা অল্টার্ড সেন্সোরিয়াম নিয়ে আসে, যে ডাক্তারবাবু কালকে কথা বলছিল আজকে আর কথা বলতে পারছে না। তারপর কি নিয়ে আসে? একটা সাইকোটিক বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি নিয়ে আসে, ডাক্তারবাবু ভুলভাল বকছে, গালিগালাজ করছে, চাটা দিতে চাটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাহলে এই যে এতগুলো ফিচার্স আসছে, মানে হচ্ছে তার পার্টিকুলার কোন কোন জায়গা ইম্পর্টেন্ট। প্যাপেজ সার্কিটের নাম শুনেছো তোমরা? প্যাপেজ সার্কিট, দ্যাট ইজ দ্য টেম্পোরাল পার্ট অফ দ্য টেম্পোরাল লোব। সেখানে কি হয়? টেম্পোরাল লোবের ইনভলভমেন্ট হয়, ফ্রন্টাল লোবের ইনভলভমেন্ট হয়। আর পেশেন্ট যত কোমাডোজ যাবে সেখানে থ্যালামিক ইনভলভমেন্ট হয়। তাহলে এই যে ফ্রন্টো থ্যালামো, তার সাথে যে টেম্পোরাল লোবের যে ইনভলভমেন্ট, এই ইনভলভমেন্ট গুলো কিন্তু আমরা এমআরআই যখন করব আর্লি ফেজে কিন্তু আমরা দেখতে পাবো। আর্লি ফেজে কিন্তু সুগার অতটা কমে না, কিন্তু আর্লি ফেজে যদি একটা এমআরআই করো, সেখানে কিন্তু তোমার যদি একটা ক্লিনিক্যাল সাবসিস্টেন্স হয় যে হ্যাঁ আমার মনে হচ্ছে যেন এটা একটা মেনিনগোএনকেফ্যালাইটিস হতে পারে, আমার মনে হচ্ছে যেন এটার ভাইরাল অরিজিন হতে পারে, ঠিক আছে? কারণ টিউবারকুলোসিসের ক্ষেত্রে কি হবে, এই যে দেখবি মেনিনজাইটিসের দুটো পার্ট আছে, একটা অ্যাকিউট মেনিনজাইটিস, একটা ক্রনিক মেনিনজাইটিস, অনেক দিন ধরে হচ্ছে। ক্রনিক মেনিনজাইটিস কিসে হয়? যেন লেপ্টোমেনিনজাইটিসের নাম শুনে থাকবে, মেটাস্টেটিক মেনিনজাইটিসের নাম শুনে থাকবে। এইগুলো হচ্ছে ক্রনিক মেনিনজাইটিস। সেখানে কি হয়, যে একটা পেশেন্টের ধরো টিউমার হয়েছে, টিউমারটা ধরো ব্রেনে স্প্রেড করেছে, স্প্রেড টু দ্য সিএনএস। এই হাই উঠছে, ঘুম হয়নি নাকি রাত্রে? হ্যাঁ, রাত অব্দি পড়াশোনা করেছো? আচ্ছা, জল খেয়ে নাও, ঘুম কমে যাবে। তো যাই হোক, নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই ক্রনিক মেনিনজাইটিস আমরা যখন করব, ডেসক্রাইব করব, তখন আমরা বলবো যেটা, সেটা হচ্ছে তার সোর্স অফ অরিজিনটা কোথায়। তাহলে একটা ফার্স্ট কজ আমাদের দেশে টিউবারকুলোসিস ভেরি কমন থিংস আর কমনলি অকার, সবসময় মনে রাখবে। তো কিপ ইন মাইন্ড ইন টিউবারকুলোসিস ফার্স্ট কজ, কারণ টিউবারকুলোসিস স্টিল নাও এখনো ডায়াগনোসিস করা যাচ্ছে না ভালো করে। ফর দ্যাট রিজন রিসেন্টলি একটা প্রোগ্রাম চলছে, অল ইন্ডিয়া হয়েছে। হোয়াট ইজ দিস প্রোগ্রাম? আরে বাবা, সে তো পিএসএম এর কথা বলছে রে বাবা, ওইসব বলে লাভ নেই। এখন রিসেন্টলি একটা প্রোগ্রাম চলছে। কি প্রোগ্রাম চলছে কে বলতে পারবে? এনিবডি ক্যান শেয়ার? এই পিছনে বলো, তোমরা পিছনে বসে থাকলে হবে না।
এখন রিসেন্টলি টিউবারকুলোসিস কে একদম এলিমিনেট করার জন্য একটা প্রোগ্রাম চলছে। হোয়াট ইজ দিস প্রোগ্রাম? চাঁদা করে বলবে না, এনিবডি স্ট্যান্ড আপ এন্ড সে। আরে ওভারঅল সব এজ গ্রুপকে এখন একটা বিসিজি ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে। বাড়ি থেকে ফোন আসেনি তোমাদের? জিজ্ঞেস করনি এরে বিসিজি ভ্যাকসিনটা নেওয়া যাবে না যাবে না? এখন দিদিমণি এসে জিজ্ঞেস করছে বিসিজি ভ্যাকসিন নেওয়া যাবে না যাবে না। এটা কিন্তু চলছে। এই বিসিজি ভ্যাকসিনেশন মানে হচ্ছে ওরা চাইছে একটা মাস ভ্যাকসিনেশন করে দিতে, এবং মাস ভ্যাকসিনেশন করে কি করতে চাইছে? ওই সেই একই কনসেপ্ট, হার্ড ইমিউনিটি, HERD, হার্ড ইমিউনিটি। তাহলে হার্ড ইমিউনিটি যদি হয় তাহলে পেশেন্টের কি হবে? ইনফেকশন স্প্রেডটাও কমে যাবে। আর ওই যে হার্ড ইমিউনিটি আমরা কি করি পোলিওতে করে, যে সমস্ত পোলিও ব্যাসিলাই গুলো দেবে সেগুলো সব ইমিউন ব্যাসিলাই ইয়ে করবে, হ্যাঁ, ইমিউন ব্যাসিলাই তারা তখন দেবে। সেই কনসেপ্ট এখানে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ব্যাসিলাইটা একটা অন্যরকম ব্যাসিলাই, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, ঠিক আছে। এই কনসেপ্টটা কিন্তু আগে একবার এসেছিল আমাদের, আমরা তখন ইয়েতে কাজ করতাম, আমি কোনো একটা ইয়ের ব্লক মেডিকেল অফিসার ছিলাম, বিএমও ছিলাম। অ্যাট দ্যাট টাইম আমাদের যেহেতু এই দিকের ডিস্ট্রিক্ট গুলোতে টিউবারকুলোসিস ইজ ভেরি কমন, মানে দিস পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ইজ দ্য বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম অ্যান্ড ঝাড়খণ্ড, পার্ট অফ দ্য ঝাড়খণ্ড, এখানে কিন্তু লেপ্রোসিস ভেরি কমন। ফর দ্যাট রিজন এই যে গৌরীপুর দেখবে রিজিওনাল লেপ্রোসি ইনস্টিটিউট একটা আছে, সেটা হচ্ছে ওই ছাতনার কাছে, মানে শুশুনিয়া পাহাড়ের কাছে আর কি। তো সেইটা করার ইয়ে ছিল, টার্গেট ছিল রিহ্যাবিলিটেশন অফ দ্য পেশেন্ট, যে যার ধরো ডিফর্মিটি হয়ে গেছে, পায়ে ধরো ডিফর্মিটি হয়ে গেছে, সেখানে কি, সেখানে যদি তার ধরো টেন্ডন ট্রান্সফার করা হয়, টেন্ডন ট্রান্সফার করে যদি খানিকটা করা যায়, খানিকটা নার্ভ ট্রান্সপ্লান্টেশন করে যদি তার খানিকটা ফাংশনকে ইয়ে করা যায়, তাহলে কি ইট ইজ আ পার্ট অফ রিহ্যাবিলিটেশন। সেই রিহ্যাবিলিটেশন করে সেই মানুষটাকে যদি খানিকটা আমরা ওয়ার্কিং করতে পারি, ইট ইজ দ্য মেন মোটো। সেই সময় ভাবা হয়েছিল যে এই লেপ্রোসিকে কন্ট্রোল করার জন্য আমরা যদি মাস গ্যাদারিং করে একটা ইয়ে দিতে পারি, বিসিজি ভ্যাকসিন দিতে পারি, কিন্তু আলটিমেট সেটা ফেল করেছিল। কিন্তু টিউবারকুলোসিসের ক্ষেত্রে যেহেতু এত টিউবারকুলোসিস না, আমাদের মাথা ব্যথা কেন? হোয়াই? কে বলতে পারবে? হোয়াই such type of headache in tuberculosis? হ্যাঁ, কি আছে? এনডেবিসিটি, এটা কিন্তু অ্যাকচুয়াল কজ নয়। কে বলতে পারবে? হ্যাঁ, contagious, হ্যাঁ, tuberculosis is sputum positive is contagious, no problem, কিন্তু this is not the issue. Main issue is the MDR tuberculosis, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। দেখা যাচ্ছে এই যে পেশেন্টকে আমরা কি করছি, ডটসে আমরা কি করছি, পেশেন্টকে বাড়িতে যাচ্ছি, বাড়িতে যে ওষুধ খাইয়ে দিয়ে আসছি, তারপরেও কিন্তু তারা কিন্তু ওষুধ খাচ্ছে না, বা ওষুধ না খাওয়ার ফলে তাদের কি হচ্ছে, রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। তাহলে যখনই আমরা ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন দেখবে, এখন পিএসএম এর বইও চলে এসছে এমডিআর টিউবারকুলোসিস, এক্সডিআর টিউবারকুলোসিস। তাহলে এই যে এমডিআর এক্সডিআর টিউবারকুলোসিস যে এত ভয়ঙ্কর একটা জায়গাতে চলে যাচ্ছে, সেটাকে প্রিভেন্ট করার উপায় একটাই, সেটা হচ্ছে আর্লি ফেজে যদি আমরা ইমিউনাইজেশন করতে পারি। দিস ইজ দ্য মেইন মোটো, এবং ইট ইজ ইম্পর্টেন্ট। এটা তোমাদের মেডিসিনের ক্ষেত্রেও কোশ্চেন আসতে পারে, যে রিসেন্ট ইউজ অফ বিসিজি ভ্যাকসিনেশন ইন টিউবারকুলোসিস প্রোগ্রাম। ওই সেই 5 নম্বরের যে ছোট ছোট কোশ্চেন গুলো থাকে না, ব্রিফলি ডেসক্রাইব বলে একটা কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের এই কোশ্চেনটা আসতে পারে। যাক, ঠিক আছে, তাহলে এবারে আমরা মেনিনজাইটিসে চলে যাই। তাহলে এনকেফেলাইটিসের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আর্লি একটা এমআরআই করি। এবার এমআরআই কিন্তু ওখানে কিন্তু একটা পার্টিকুলারলি ইউনিট ইউজ করা হয় এমআরআই এর ক্ষেত্রে। কি ইউনিট ইউজ করা হয়? সিটি স্ক্যান এর ক্ষেত্রে যেমন একটা ইউনিট ইউজ করা হয়, এমআরআই এর ক্ষেত্রে একটা ইউনিট ইউজ করা হয়। তোমরা বুঝতে পারছো তো? না একটা কঠিন লাগছে? তাহলে আমি আর একটু ইয়ে করবো, মানে হালকা করে পড়াবো। এমআরআই এর ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয় টেসলা। আমরা দেখবে টি লিখে দিই, আমি আমার প্রেসক্রিপশনকে যদি লক্ষ্য করা দেখবে 1.5 টি লিখে দিই, মানে টেসলা। টেসলা মানে তোমাদের ওই মোবাইলের ইয়ের মতো, মেগাপিক্সেলের মতো। যত টেসলা বাড়বে তার ক্ল্যারিটি তত হাই হবে। ফর দ্যাট রিজন হাই টেসলা ইজ হাই ক্ল্যারিটি,
এখন রিসেন্টলি কলকাতায় দেখবে ম্যাক্সিমাম সেন্টারে সব 3 টেসলা মেশিন চলছে। আমাদের এই সমস্ত পেরিফেরাল জায়গাতে এখন 1.5 টেসলা চলছে। এবারে আর সাউথ ইন্ডিয়াতে যে মেশিনগুলো ফেলে দেয় 0.2 টেসলা 0.3 টেসলা, সেগুলোই আমাদের এই সেন্টারগুলো সব কিনে পরে ব্যবহার করে। এটাই হচ্ছে আলটিমেট মোটো। তো যাই হোক, তো সেই টেসলা দিয়ে আমাদের ডায়াগনোসিস করতে হবে। এবং সেখানে কি, সেখানে দিয়ে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওয়েদার ইট ইজ রেডিও কন্ট্রাস্ট অর নট। এখানে কি কন্ট্রাস্ট ইউজ করা হয় এমআরআই? আমি কিন্তু তোমাদের রেডিওলজি অনেক বলে দিচ্ছি এর মধ্যেই, এই ক্লাসের মধ্যেই। এমআরআই কন্ট্রাস্ট ইউজ করা হয় না। একটা টিউমার পাচ্ছ, টিউমারটা তোমার মানে কন্ট্রাস্ট হেনেন্স অর নট, তুমি বুঝবে কি করে? কি কন্ট্রাস্ট ইউজ করা হয় কে বলতে পারবে? গ্যাডোলিনিয়াম, নাম শুনেছো? গ্যাডোলিনিয়াম, তাহলে বই লেখা আছে তো গ্যাডোলিনিয়াম। গ্যাডোলিনিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ গ্যাডোলিনিয়ামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কন্ট্রাস্টটা কাদের ক্ষেত্রে বেশি কনসার্ন হতে হবে? কি ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের বেশি কনসার্ন হতে হবে তুমি বলো? না তুমি জোরে বলবে, নাহলে এখান থেকে ইয়ে দেবো, স্পিকার আছে, স্পিকার দেবো। বলো, কন্ট্রাস্ট দেওয়ার ক্ষেত্রে কার ক্ষেত্রে আমরা কনসার্ন হব? যাদের কি ফাংশন? কিডনি ফাংশন। ভেরি গুড। কারণ কন্ট্রাস্ট ইনইউজ একটা নেফ্রোপ্যাথি বলে এন্টিটি আছে, যেখানে কিন্তু কন্ট্রাস্ট কন্ট্রাইন্ডিকেটেড। বা ধরো ক্রিয়েটিনিন কারো রাইজিং, ক্রিয়েটিনিনের নর্মাল রেঞ্জ কত? 0.2 to 0.8। এবারে দেখবে অনেকের ক্ষেত্রে 1.2 থাকে, অনেকের ক্ষেত্রে 1.5 থাকে। যখনই একটা পেশেন্টের তুমি ক্রিয়েটিনিন লেভেল 1.8 এর উপর উঠে যাবে, তখন কিন্তু তোমাকে ভাবতে হবে যে এই পেশেন্টটাকে আমি কন্ট্রাস্ট দেবো না দেবো না। তাহলে আমরা প্রথমে কি করব? নর্মালি এটা করে নেব। নর্মালি কি করব? একটা T1 ওয়েটেড ইমেজ করব, একটা T2 ওয়েটেড ইমেজ করব, একটা ফ্লেয়ার করব, তাই তো? এইভাবে দেখবে অনেক অনেক রকমের ইয়ে হয়। একটা দেখবে ইয়ে করি আমরা, আমি লিখে দিই, দেখবে এমআরআই ব্রেন উইথ DWI। DWI মানে হচ্ছে ডিফিউশন ওয়েটেড ইমেজ। এটা ইয়ের সময় পড়াবো, স্ট্রোকের সময় পড়াবো যে ডিফিউশন ডিফেক্টটা কাকে বলে, কেন ডিফিউশন ডিফেক্ট হয়। ঠিক আছে? তো যাই হোক, তাহলে মেনিনজাইটিসের এটা একটা দিক গেল। এবার হচ্ছে অর্গানিজম, কোন কোন অর্গানিজম করে, মাইক্রোবায়োলজির কোশ্চেন। কে বলবে? যে কোনো 3 জন শেয়ার করে বলো কোন কোন অর্গানিজম মেনিনজাইটিস করে। স্ট্রেপটোকোকাস পায়োজেন্স। আর কিছু মডিফাই করবে? শুধু স্ট্রেপটোকোকাস পায়োজেন্স বলবে? গ্রুপ বি, বিটা হিমোলিটিক, স্ট্রেপটোকোকাস পায়োজেন্স, এই কথাটা বলতে হবে, তবে তোমার অ্যান্সারটা কমপ্লিট হবে। স্ট্রেপটোকোকাস পায়োজেন্স ইজ রাইট, বাট এটা যদি তুমি আরেকটু মানে ধরো তুমি খাবার দিচ্ছ, প্রথমে তো চাটনিটা দেবে না, প্রথমে একটু ভাজা দেবে, তারপর একটা সবজি দেবে, তারপর ডাল দেবে, মানে এই যে প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। তারপর বলো, নাইজেরিয়া, ভেরি গুড। দিস ইজ দ্য কালপ্রিট, দ্য মেইন কালপ্রিট, যার আরেকটা নাম হচ্ছে মেনিঙ্গোকক্কাস। ইট ইজ দ্য কক্কাই গ্রুপের অর্গানিজম। আর বাচ্চাদের হয় হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। ভেরি গুড। আর লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, তাই তো? আর কি হয়? ক্রিপ্টোকক্কালস, নিওফরমেন্স না কি আছে, আমি ভুলে গেছি এবার নামগুলো সব। নিউমোকক্কাস, যেটার নামটা কি নিউমোকক্কাসের? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। গুড। তাহলে এগুলো গেল তোমার সব ইয়ে, ওই ব্যাকটেরিয়াল এন্ড অ্যাটিপিক্যাল। এবার ভাইরাল বলো। জাপানিজ বি এনকেফ্যালাইটিস হয় না? তাহলে কি এটা ভাইরাল না ব্যাকটেরিয়াল? আর কি কি হয়? এন্টেরোভাইরাসের নাম শুনেছো? তাহলে সব এন্টেরোভাইরাস গুলাই তো মেনিনজাইটিস করে। অল এন্টেরোভাইরাসেস। এন্টেরোভাইরাসেস তো অনেকগুলো ক্লাস আছে, তাই তো? চলো তাড়াতাড়ি চলো, হেডেকটা ইয়ে করতে হবে। তাহলে মেইন অর্গানিজম আর কি যেটা বললে না,
মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আমি এখন ঝড়ের মতো বলে দিতে পারি, অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াল টিউবারকুলোসিস। আর যেটা বললাম যে কার্সিনোমেটাস মেনিনজাইটিস, যেটা যে কোনো একটা প্রাইমারি ধর ব্রেস্টে ক্যান্সার হয়েছে, কারো লাংসে ক্যান্সার হয়েছে, সেখান থেকে সেরিব্রাল মেটাস্টাসিস হলো, সেখান থেকে এটা হয়ে গেল। আর কি, আর ধর আদার সোর্স থেকে হলো, যে ধর আইএনটি কোনো ইনফেকশন হয়েছে, সেখান থেকে ছড়িয়ে গেল। যেটা আমরা বলি না, অ্যানাটমিতে পড়েছি না, ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেস। কেন ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেস বলি? যে এখান থেকে পেশেন্টটা চলে যেতে পারে, সেই জন্য ওখান থেকে একটা মেনিনজাইটিস হতে পারে। এবারে মেনিনজাইটিসের বলো, ইনভেস্টিগেশন তো বলে দিলাম, ম্যানেজমেন্ট বলো। এটা হচ্ছে মেডিসিনের পার্ট, যেটা তোমার ফার্মাকোলজিতে হেল্প করবে। বেসিক্যালি ফার্মাকোলজি কি দেবে, মেনিনজাইটিস কি দেবে? ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে একরকম, ভাইরালের ক্ষেত্রে একরকম, আর আদার্সের ক্ষেত্রে একরকম। তাহলে তোমাকে আগে বেসিক ম্যানেজমেন্টটা জানতে হবে, কারণ পেশেন্ট তো তোমার কাছে কি নিয়ে আসবে, হাই ফিভার নিয়ে আসবে, তাহলে জ্বর কমাতে হবে। পেশেন্টের ইন্টারক্রেনিয়াল প্রেসার অনেক রেজ থাকবে, সেই জন্যে কার কার আছে, ফান্ডোস্কোপি মেশিন আছে কার কার, ফান্ডাল এক্সামিন করে দেখতে হবে যে পেশেন্টের প্যাপিলিডিমা আছে কিনা। যদি প্যাপিলিডিমা থাকে তাহলে সিএসএফ স্টাডি করা যাবে না। সিএসএফ স্টাডি কোন স্পেসে করা হয়? এলওয়ানে না, ইয়েস, লোয়ার বর্ডার অফ দা L1 হচ্ছে স্পাইনাল কর্ড আছে, তারপরে তোমার হচ্ছে তোমার কডা ইকুইনা বা তোমার ফাইলাম টার্মিনাল, এই সমস্ত আছে। ওই জন্য L1 পর্যন্ত কিন্তু কোনো সিএসএফ করা যাবে না, এটা মনে রাখো। সিএসএফ তোমাদের করতে হবে ওয়ার্ডে, হ্যাঁ। এবং সেখানে যখন ক্লাস নেবো, ওই ডেমনস্ট্রেশন ক্লাস নেবো, তখন ওটা দেখিয়ে দেবো তোমাদেরকে, একজন কাউকে পেশেন্টকে দিয়ে, যে কোন লেভেলটা করতে হবে, কিভাবে আইডেন্টিফাই করতে হবে। এবার কি হয়, সিএসএফ করবো আমরা সবসময়, তাহলে লোয়ার বর্ডার অফ দা L1 যেখানে তোমার স্পাইনাল কর্ড আছে, তো তার নিচে করতে হবে আমাকে। তাহলে L2, L3 বা L3, L4 এই স্পেসে আমাদের করতে হবে। এবং সেখানে কি থাকে, এই যে কডা ইকুইনা বা যাটা কি ফাইলাম টার্মিনাল, মানে কি? হ্যাঁ, সে তো বটেই, ওটা একটা আলাদা নাম আছে, হর্সটেল। যাই হোক, এটা মাইনোগ্রাফিতে গুলো পড়েছো তো, এগুলো তো জানা উচিত। তো যাই হোক, ওই জায়গাতে ওই স্পেস থেকে আমরা সিএসএফ নিয়ে সিএসএফ অ্যানালিসিস করবো। সিএসএফ অ্যানালিসিস এর মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, দেখলে তুমি দেখেই বলে দেবে যে এটা টিউবারকুলোসিস। কিরকম দেখতে পাবে? কগ ওয়েব কোয়াগুলাম, এটা মনে রাখবে, এটা পরীক্ষার খাতায় লিখতে হবে তোমাদেরকে। তাহলে কি পাবে? বাড়িতে খড়ের নাম শুনেছো? খড় দেখেছো কেউ? খড় ধোয়া জলের মতো স্ট্র কালার, একটা স্ট্র কালারের যদি তোমার সিএসএফ আসে, সেটা থকথকে জেলির মতো যদি খুব সহজেই হয়ে যায়, থিঙ্ক অফ টিউবারকুলোসিস। কারণ হচ্ছে দিট কন্টেন্স দ্য হাই প্রোটিন, ডিউ টু হাই প্রোটিন এই অবস্থাটা তৈরি হয়েছে। ঠিক আছে, আর কি পাবো? সেল কাউন্ট অনেক হাই পাবো। সেল কাউন্টের মধ্যে কোনটা বেশি পাবো? মেনলি না, নিউট্রোফিল তো ইয়েতে পাওয়া যায়, ব্যাকটেরিয়ালে পাওয়া যায়। লিম্ফোসাইট রে বাবা, লিম্ফোসাইট পাবে 90%, লিম্ফোসাইট প্রিডমিনেন্ট। ঠিক আছে, আর ভাইরালের ক্ষেত্রে তো বললাম সবই নর্মাল থাকবে, শুধু সুগারটা অনেক লো থাকবে। ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে পুঁজের মতো কালার পাবে, সিএসএফ প্রেসার প্রচুর হাই পাবে। তুমি ধরো নেইলটা ঢোকালে, ঠিঙ্কি দিয়ে দেখা গেল তোমার মুখে চলে এলো, বুঝতে পেরেছ? তো সুতরাং এই সিএসএফ প্রেসার দিয়ে তুমি কিন্তু অনেকটা করো। আগে যখন সিএসএফ প্রেসার দেখা হতো না, তখন কি হতো? মাইলোগ্রাফি করা হতো। দেখবে যদি ইনভেস্টিগেশন যখন লিখবে, মাইলোগ্রাফিটাও তোমাকে লিখতে হবে তখন। মাইলোগ্রাম করে দেখা হতো, কারণ মাইলোগ্রাম করে আগে সিএসএফ এর প্রেসারটা অ্যানালিসিস করা হতো, তারপরে অ্যানালিসিস করা হতো। ঠিক আছে, তাহলে ইনভেস্টিগেশন কি কি হলো? একটা হচ্ছে তোমার ইমেজিং ইনভেস্টিগেশন, একটা সিএসএফ অ্যানালিসিস। এবার সিএসএফ অ্যানালিসিস করার পর পেশেন্টের মোটামুটি একটা প্রফেশনাল ডায়াগনোসিস করলে, এবার তোমার কিন্তু করতে হবে, ট্রিটমেন্টটা স্টার্ট করতে হবে। কারণ পেশেন্ট হচ্ছে এমার্জেন্সি, অল মেনিনজাইটিস পেশেন্ট আর এমার্জেন্সি। একটা আউটডোর যদি তোমার সাসপেক্টেড এমার্জেন্সি পেশেন্ট মনে হয়, তাহলে কিন্তু পেশেন্টকে অ্যাডমিট করতে হবে। তাহলে এমার্জেন্সি কেন বলবে? একটা হাই ফিভার, সেখানে যে অল্টার সেন্সোরিয়াম, মেনিনজেস ইনভলভ হয়েছে, সেজন্য কি পাবো আমরা? নেক রিজিডিটি পাবো। নেক রিজিডিটি, এরকম নেক রিজিডিটি আর কোন ইনফেকশনে পেতে পারে?
যেটাকে আমরা মেনিনজাইটিস বলি না, কিন্তু মেনিনজিজম বলি। বলো, হ্যাঁ, টিটেনাস। টিটেনাসে তো একদম সফট টান টেনে যাবে, টিটেনাসে কেন হবে? আর এন্টেরিক ফিভার, এন্টেরিক ফিভার যখন অনেক দিন ধরে হয় তখন কিন্তু তার একটা মেনিনজিজম পাওয়া যায়, নেক স্টিফনেস পাওয়া যায়। আর মেনিনজিজম কিসে পাওয়া যায়? পেশেন্টের ধরো একটা সার্ভাইকাল স্পন্ডিলাইসিস আছে রে বাবা, সার্ভাইকাল স্পন্ডিলাইসিসে তো পেশেন্ট ঘাড়ে কি করতে পারবে, নড়াতে পারবে না, তাহলে সেখানেও তো একটা মেনিনজিজম পাবে। মেনিনজিজম মানে হচ্ছে স্টিফনেস অফ দ্য নেক, আর এখানে কি পাবে? একদম গ্রস নেক রিজিডিটি। নেক রিজিডিটি হয়ে দেখা হয়, এইভাবে পেশেন্টকে বলা হয় আপনি ব্যান্ড করুন, বেন্ড করুন। বুঝতে পেরেছো তো? তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট যে আমি পেশেন্টের ক্লিনিক্যালি কি পাচ্ছি। তাহলে একটা হাই ফিভার পেলাম, পেশেন্টে অল্টার সেন্সোরিয়াম পেলাম, নাও পেতে পারি আর্লি ফেজে পেশেন্ট যখন আসবে, পেশেন্টের নেক রিজিডিটি পাবে। আর কি পাবে? পেশেন্টের আমরা কার্নিক সাইন দেখি, কার্নিক সাইন আর একটা ব্রুজিনস্কি সাইন। এই দুটো কথা মনে রাখো, নিজেরা পড়ে নেবে একটু ভালো করে। কার্নিক সাইন এন্ড ব্রুজিনস্কি সাইন। কার্নিক সাইনটা কি? পেশেন্টের যখনই তুমি এমনি করে নেকটাকে ইয়ে করবে না, ফ্লেক্স করতে যাবে, পাগুলো চলে আসবে, ঠিক আছে? আর ব্রুজিনস্কি সাইনটা কি? যে তুমি একটা ইয়েকে নিকে ফ্লেক্স করে তুমি যখন আস্তে আস্তে করে ওটাকে এক্সটেন্ড করার চেষ্টা করবে, তখন তুমি পারবে না কিছুতেই, এবং চেষ্টা করবে সে ওটাকে কম্পেনসেট করার, ঘাটটাকে সামনের দিকে করে। ওকে, এবার ধরো অনেক সময় পেশেন্টের কি পাওয়া যেতে পারে? যদি কোনো পার্টিকুলার জায়গা যদি ইনভলভ হয় এবং সেখানে যদি কোনো ক্রেনিয়াল নার্ভ ইনভলভ হয়, সেই অনুযায়ী কিন্তু তার সিমটম হতে পারে। তাহলে কোন ক্রেনিয়াল নার্ভ কমনলি ইনভলভ হয়? ডিউ টু রেজড ইন্টারক্রেনিয়াল প্রেসার? नहीं भाई, 6 ক্রেনিয়াল নার্ভ। 6 ক্রেনিয়াল নার্ভ ইনভলভ হলে পেশেন্ট কি বলবে, কি কমপ্লেন করবে? হ্যাঁ, তো কি কমপ্লেন করবে পেশেন্ট? পেশেন্ট কি বলবে যে আমার ল্যাটারাল রেকটাস ইয়ে হয়েছে, প্যারালিসিস হয়েছে ডাক্তারবাবু? আরে প্রবলেমটা কি বলবে? ডিপ্লোপিয়া হবে রে বাবা, মেইন কমপ্লেন হবে পেশেন্টের ডিপ্লোপিয়া। পেশেন্ট বলবে যে ডাক্তারবাবু আমি যখন এই বাঁ দিকে তাকাচ্ছি তখন কিন্তু সব দুটো দুটো দেখছি। কারণ কি? ওর ফিক্সেশনটা তো হচ্ছে না ঠিক মতো। এমনি আমাদের নিম্ন শ্রেণীর যে সমস্ত প্রাণী আছে তারা তো দুটো চোখে দুটো আলাদা আলাদা জিনিস দেখে। আমরাই একমাত্র প্রাণী যাদের হচ্ছে ফিক্সড করে আমরা একটা চোখ দেখি। সেই জন্য আমাদের ভিজুয়াল অ্যাকুইটি কিন্তু অনেক বেশি। নর্মাল ভিজুয়াল অ্যাকুইটি কত? হ্যাঁ, 6/6। কতটা দূর থেকে দেখতে হয়? হ্যাঁ, আই পড়াশোনা হয়েছে তার। আচ্ছা, এবার হচ্ছে তাহলে ম্যানেজমেন্ট। তাহলে প্রথম হচ্ছে সিমটোমেটিক ম্যানেজমেন্ট। সিমটোমেটিক ম্যানেজমেন্টের মধ্যে তাহলে তার ফিভার কমাতে হবে। সেকেন্ড হচ্ছে পেশেন্টের জেনারেল কন্ডিশন, পেশেন্ট তো খেতে পারবে না, অল্টার সেন্সোরিয়াম হয়ে গেছে, খেতে গেলে তার তো ইয়ে হয়ে যাবে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে যাবে। সেই জন্য তাকে একটা আইসোটোনিক ফ্লুইড দিতে হবে। মনে রাখবে, এনি মেনিনজিয়াল কজে কখনো ডেক্সট্রোজ দেবে না। ডোন্ট ইউজ ডেক্সট্রোজ, always use isotonic solution, that is the 0.9% NaCl। আর কি করতে হবে? পেশেন্টের রায়ালস টিউব করতে হবে। কারণ এখানে তুমি কি করছো? ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করছো, কিন্তু নিউট্রিশন তো পাচ্ছ না। তার নিউট্রিশনটা তোমাকে মেনটেন করতে হলে তোমার রায়ালস টিউব ফিটিং দিতে হবে। রায়ালস টিউব ফিটিং আমরা জেনারেলি কি করি? 1 লিটার বা 1.5 লিটার আমরা রায়ালস টিউব ফিটিং দিই। তাহলে নিউট্রিশন পার্টটা হলো, ফেব্রাইল পার্টটা হলো। এবার ইন্টারক্রেনিয়াল প্রেসারটাকে কমাতে হবে। কি দিয়ে কমানো হয়? ম্যানিটল। ম্যানিটল দিয়ে কমানো হয়। ম্যানিটল আমরা কি করি? অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 100 মিলিগ্রাম টিডিএস করে দিই, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পার কেজি বডি ওয়েট করে দিই আমরা। ওই দেখবে 10 ml পার কেজি বডি ওয়েট এরকম সামথিং কিছু একটা ডোজ আছে, সেটা অনুযায়ী তোমার কিন্তু দিতে হবে। এইবার আমরা স্পেসিফিক ম্যানেজমেন্ট দেবো। ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে কি হয়? কিছু স্পেসিফিক ম্যানেজমেন্ট আছে, কিন্তু ভাইরালের ক্ষেত্রে কিন্তু আমাদের সেই অ্যাসাইক্লোভিরই আমরা পড়ে আছি। অ্যাসাইক্লোভির ছাড়া আমাদের কিন্তু আর সেভাবে ডেভেলপ করতে আমরা পারিনি, এবং অ্যাসাইক্লোভিরটা আমরা কিন্তু সেই এম্পেরিক্যালিই দিই।
এটা সাসপেক্ট করে, কারণ অ্যাসাইক্লোপিডের একটা অ্যাডভান্টেজ আছে। তুমি যদি ভাইরাল সাসপেক্ট করে আর্লি অ্যাসাইক্লোপিড দেওয়া যায়, তাহলে কিন্তু পেশেন্টে কিন্তু দেখা গেছে, আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখেছি, রিকভারি ইজ বেটার। কিন্তু অ্যাসাইক্লোপিডের একটা কিন্তু প্রবলেম আছে। হোয়াট ইজ দ্য প্রবলেম? কেউ বলতে পারবে? এনিবডি ক্যান শেয়ার? হ্যাঁ, হেপাটোটক্সিক। বলো। ও যখন হেপাটো বলে, তুমি রেনাল বলে দাও, নেফ্রোটক্সিক। কি? হ্যাঁ রে বাবা, ঠিকই বলছি, নেফ্রোটক্সিক। বুঝতে পেরেছো? পরীক্ষার সময় কিন্তু আমাকে এইভাবে মুরগি করবে। হ্যাঁ, তো যাই হোক, এই নেফ্রোটক্সিসিটির জন্য কিন্তু এই লিমিটেশনটা অনেক বেশি রেস্ট্রিক্টেড। সেই জন্য আমরা কি করি, আমরা জেনারেলি 500 আইভি ডিডিএস করে দিই। এবারে পেশেন্টের যদি দেখা যায় যে পেশেন্ট খুব তাড়াতাড়ি অ্যাফিব্রাইল হয়ে গেল বা ইমপ্রুভ করে গেল, তখন আমরা ওরালে চলে যাই, আইভি থেকে ওরালে। কারণ আইভিতে কি হয়, টক্সিসিটি অনেক বেশি হাই হয়, রেনাল ইনজুরি অনেক বেশি হবে। ঠিক আছে, এবার হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস। টিউবারকুলার মেনিনজাইটিসে কি হয়, আমরা কমনলি তো এটি ড্রাগ দিয়ে দিই, কিন্তু এর মধ্যে একটা ফ্যালাসি আছে। ফ্যালাসিটা কি? এমন দুটো কন্ডিশনের নাম বলো যেখানে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ 6 মাসের। হ্যাঁ, কি? এইচআইভি? কেন তোমার এই ইয়েতে টিউবারকুলার মেনিনজাইটিসে দেবে না? 6 মান্থ ইজ নট ইফেক্টিভ। এক্ষেত্রে মিনিমাম 1 ইয়ার টু 2 ইয়ার পর্যন্ত দিতে হয়। কিন্তু আমরা নর্মালি কি হয়, পালমোনারি টিউবারকুলোসিস ডায়াগনোস করতে 6 মান্থের কোর্স দিই, তাই তো? এক্ষেত্রে কিন্তু অনেক লং কোর্স লাগে। আর কোন কন্ডিশনে লং কোর্স লাগে? আর একটা কন্ডিশন আছে, কে বলতে পারবে? অর্থোপেডিক্সে ক্লাস হয়েছে, বলো। পটস প্যারাপ্লেজিয়ার নাম শুনেছো? বোন টিবির নাম শুনেছো? ইন কেসেস অফ বোন টিবি, যেখানে কিন্তু তোমার ডিউরেশন অফ ট্রিটমেন্ট হচ্ছে একদম আপ টু 18 মান্থস। তাহলে এই দুটো কন্ডিশন কিন্তু এক্সেপশনাল। বাকি সব ক্ষেত্রে তোমার প্লুরাল এফিউশন হোক, পালমোনারি টিউবারকুলোসিস হোক, পেরিকার্ডিয়াল এফিউশন হোক, মানে টিউবারকুলোসিস কজে ইয়ে হোক, তোমার টিউবারকুলার অ্যাসাইটিস হোক, অল কেসেস হচ্ছে 6 মান্থ এক্সেপ্ট 2 কন্ডিশন। আর একটা টিউবারকুলোসিসের এক্সটেন্সিভ ফর্ম আছে, কি নাম বলো তো? ওটা এখন আর পাওয়া যায় না, চেস্ট এক্সট্রাতে পরিষ্কার একটা পাওয়া যায়, মিলেট সিটেড অ্যাপিয়ারেন্স, মিলিয়ারি টিউবারকুলোসিস, যেটা এখন আর পাওয়া যায় না। কারণ কি, ওইটা যে এক্সটেন্সিভ টিউবারকুলোসিস, এক্সটেন্সিভ টিউবারকুলোসিস এখন তো যাই হোক কিছুটা ধরো মানে সরকারি উদ্যোগ, কিছুটা বেসরকারি উদ্যোগের ফলে মানুষের সচেতনতাও বেড়েছে। ফর দিস, ডিউ টু অ্যাওয়ারনেস, কনসাসনেস অ্যান্ড ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, পেশেন্ট গো আর্লি। ফর দ্যাট রিজন ওই মিলিয়ারি প্রেজেন্টেশন ভেরি রেয়ার। কিছু ইয়েও জোগাড় করবে তোমরা, এ ধরনের চেস্ট এক্সরেও জোগাড় করবে, অ্যাটিপিক্যাল চেস্ট এক্সরে, যেটা দিয়ে আমরা অনেক কিছু পড়াশোনা করতে পারবো। কারণ আন্ডার গ্রাজুয়েট এমন ভাবে শিখতে হবে যেন অন্য সব কলেজের চেয়ে তোমরা ভালো জানো সেই জিনিসটা। কারণ এখানে যে সমস্ত টিচাররা আছেন না, বহুত এক্সপিরিয়েন্স টিচার আছে। কারণ এখন সরকারি জায়গাতে যে সমস্ত টিচাররা আছে তারা কেউ পড়াতে চায় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে দে আর নট, তারা নিজেরাই জানে না তো তোমাদের কি পড়াবে। ইট ইজ দ্য মেন প্রবলেম। কারণ আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। তো যাই হোক, এই জায়গাতে কিন্তু তোমাদের কিন্তু একটা স্কোপ, এই স্কোপটাকে তোমরা কিন্তু নেবে। এবং যেটা তোমাদের পরে কিন্তু আমারই এক সিনিয়র দাদা আইকিউ সিটিতে পড়তো, তার মেয়ে, সে কিন্তু এবারে রিজিওনাল অপথলমোলজিতে চান্স পেয়েছে প্রেস হিসাবে। এবং রিজিওনাল অপথলমোলজিতে চান্স পাওয়া মানে এত চারটিখানি কথা নয়, অনেক বেশি টাফ সেখানে। তো সে কি করে পারলো? নিশ্চয়ই আইকিউ সিটিতে পড়াশোনাটা ভালো হয়েছে। তো ফর দ্যাট রিজন নিজেদের এনভায়রনমেন্ট নিজেরাই রাখবে এবং সবসময় একটা পড়াশোনার কালচার তৈরি করবে। আমাদেরকে, আমরা সবসময় আছি, আমাদেরকে যে কোনো সময় ব্যবহার করবে। এটা আমার ক্ষেত্রে তো বলাই রইল। এনি ডাউট, এনি কোয়ারি, তোমরা তো আমার যখন ক্লাস ছিল তোমরা তো কেউ ক্লাস করতে আসোনি। তোমরা যে ক্লাস না করে কি মিস করেছো তোমরা এখন বুঝবে। আমার ক্লাস দেয়নি ওরা? ও না, ওই আমার ক্লাস দিয়েছিল, ক্লিনিক্স ক্লাস দিয়েছিল না,
তোমাদের দিয়েছিল, গত বছর দিয়েছিল, তোমরা আসোনি কেউ। 25 জনের করে একটা ব্যাচের ক্লাস দিয়েছিল, আমাকে বলেছিল আমাকে অয়ন স্যার বলেছে। তো যাই হোক, তোমরা কিন্তু ক্লাসের ব্যাপারে না একটু অ্যাক্টিভ হও, কারণ এরপর তোমাদের ইন্টার্নশিপ ফেজটা একদম সিরিয়াসলি করবে। কারণ ইন্টার্নশিপ হাউস স্টাফশিপটা হচ্ছে লাইফের মেন পার্ট। আমি নিজে 2 বছর হাউস স্টাফশিপ করেছি, তারপরে ধরো এমডি করেছি, তারপরে ধরো ডিএম করেছি, তারপরে ধরো হেলথ সেন্টারে কাজ করেছি। মানে এই যে লট অফ এক্সপিরিয়েন্স, এই লট অফ এক্সপিরিয়েন্স কিন্তু গ্যাদারিং একমাত্র তুমি যদি পেশেন্ট এক্সপোজার বই পড়ে তুমি করে নিতে পারবে, বই তো নিজে পড়ে নিতে পারবে। আমি নিজে এখনো 40,000 টাকার বই কিনি প্রত্যেক বছর, কারণ হচ্ছে যত আপডেট বই, আপডেট যেমন আপডেট ধরো ফার্মাকোলজির আপডেট বেরোলো, আমার কেনা হয়ে গেছে। সিএমডিটি 2025 বেরিয়ে গেছে, আমার কেনা হয়ে গেছে। মানে এই যে ডে টু ডে তোমাকে কিন্তু আপডেট থাকতে হবে যে কোন জায়গাটা কি চেঞ্জ হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে সাবজেক্টটাই করো, সবাই যে মেডিসিন হচ্ছে মাদার সাবজেক্ট, মেডিসিন যে পাবে এমন তো কোনো গ্যারান্টি নেই, কারণ মেডিসিনটা এখন একটা ইয়ের মতো, স্বপ্নের মতো হয়ে গেছে। যে সাবজেক্টটাই করো, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ভালো সাবজেক্ট, সে সাবজেক্টের ভেতরে ঢুকতে হবে, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, আমরা নেক্সট হচ্ছে ডেফিনেটিভ ম্যানেজমেন্ট। ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে আমরা কি দিই? সেপ্ট্রাক্সন। আগেকার দিনে পেনিসিলিন দেওয়া হতো, এখন দেওয়া হয় সেপ্ট্রাক্সন। এখানে কিন্তু সেপ্ট্রাক্সনের ডোজটা কিন্তু হাই, 2 গ্রাম আইভি বিডি করে, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিলাম এক্ষেত্রে, ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে সেপ্ট্রাক্সন দিলাম। আর ওই যেখানে তোমার অ্যাটিপিক্যাল যেগুলো হয়েছে, সেখানে ক্ষেত্রে অনেক সময় অ্যাটিপিক্যাল অর্গানিজমের ক্ষেত্রে আমরা দিই, অনেক সময় অ্যাজিথ্রোমাইসিন দিই, অনেক সময় ডক্সিসাইক্লিন ইনজেকশন দিই, অনেক সময় অ্যাম্পিসিলিন দিই। বিভিন্ন ড্রাগ আছে আর কি। তোমাদের কি ড্রাগ দিচ্ছ সেটা নিয়ে কেউ বদার করবে না। তুমি একটা অ্যান্সার কেমন স্ট্রাকচার করে লিখছো, একটা অ্যান্সার যখন লিখবে, প্রথমে মেনিনজাইটিস ধরো ডেফিনেশন লিখবে, তারপর লিখবে কোন অর্গানিজম করে, তারপর লিখবে প্রেসিপিটেটিং ফ্যাক্টর, তারপর লিখবে ইনভেস্টিগেশন, তারপর লিখবে ম্যানেজমেন্ট লেখার পর কি লিখবে? জেনারেল ম্যানেজমেন্ট, তারপর স্পেসিফিক ম্যানেজমেন্ট। অ্যান্সার হয়ে গেল। 20 মার্কসের কোশ্চেন হলেও তুমি 15-16 পেয়ে যাবে।